আমি কি তোকে খুন করার হুমকি দিয়েছি যে ভয় পাচ্ছিস? না, যদি থাপ্পড় মেরে দেন সেই ভয়ে। উৎকর্ষ অবাক হয়ে বলল, আরে আমি কেন তোকে থাপ্পড় মারতে যাবো? ওই দিন ছেলেটা প্রপোজ করলো যে, সেই জন্য। থাপ্পড় তো ওই ছেলেটাকেই মারবো, তোকে কেন মারতে যাবে? তুই যদি প্রেম করতি তাহলে না হয় তোকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিতাম, কিন্তু সেটা তো করিসনি। উষা চোখ বড় বড় করে উৎকর্ষের দিকে তাকালো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, খবরদার আমাকে ইগনোর করার কথা মাথাতে আনবি না, নয়তো এবার সত্যি সত্যি থাপ্পড় মেরে দেবো। উষা ভয়ে জড়ানো মুখে মাথা কাত করলো। উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে যেতে লাগলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গম্ভীর মুখটায় এক টুকরো হাসি ফুটে উঠল। হাসতে হাসতে বলল, খাপাকাপি প্রেয়সী, ভীতু প্রেয়সী। যিনি এখন নিজ ইচ্ছাতে উৎসাহের যত্ন করে। ও আসার সাথেই কফি বানিয়ে আনে। গোসলের ঠিক আগ মুহূর্তেই ওর সব জামা পোশাক ইস্ত্রি করে সুন্দর করে ভাঁজ করে বিছানায় গুছিয়ে রাখে। ও না আসা পর্যন্ত জেগে থাকে। ডিউটি করে ফেরার পর খাবার গরম করে ওকে খেতে দিয়ে পাশে বসে বসে ওর খাওয়া দেখে ইত্যাদি। ভোরের কিছুক্ষণ আগে উৎসাহের ফোন বেজে উঠল। ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে ওপাশে থাকা মানুষটার কথা শুনেই উৎসাহ দ্রুত বিছানা থেকে উঠে বলল, আমি আসছি। ওর কথা শুনে জেনির ঘুম ভেঙে গেল। আলতো করে চোখ খুলে বলল, কোথায় যাচ্ছেন? জরুরি কাজ আছে জেনাত, আমাকে এখনই যেতে হবে। বলে উৎসাহ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে আসলো। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরোতে ধরতেই জিনিস সামান্য হেসে বলল, তাড়াহুড়োয় শার্টটাও ঠিক মতো পরতে পারেননি। উৎসাহ নিজের শার্টের দিকে তাকাতেই দেখলো নিচের বোতাম উপরে আর উপরের বোতাম নিচে লাগিয়ে অবস্থা পুরোই জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। ওকে দেখতে খুবই হাস্যকর লাগছে। জিনি এখনো হেসে চলেছে। হাসতে হাসতেই ওর কাছে গিয়ে বলল, এসিপি সাহেব, বাচ্চাদের মতো শার্ট পরেছেন দেখছি। উৎসাহ মাথা চুলকে অপ্রস্তুত হাসলো। জিনি ওর কাছাকাছি গিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলল। উৎসাহের হৃৎপিণ্ডের স্পন্দন আরো অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগলো। বিমোহিত হয়ে এক দৃষ্টিতে নিজের বিবিজানের দিকে তাকিয়ে থাকলো। জিনি সন্তর্পণে সবগুলো বোতাম লাগিয়ে দিয়ে বলল, এবার হয়েছে। বলে উৎসাহের দিকে তাকাতেই ওদের দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনেই খানিকটা বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। জিনি আমতা আমতা করে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। উৎসাহ মাথা নেড়ে অনুমতি দিল। দুজনেই সমান তালে পা চালিয়ে নিচে নামলো। সদর দরজা পর্যন্ত গিয়ে জিনি থেমে গেল। উৎসাহ গ্যারেজ থেকে নিজের জিপটা বের করে এনে স্টার্ট দিতেই জিনি মিহিস্বরে বলল, সাবধানে জিপ চালাবেন এসিপি সাহেব, মনে করে কিছু খেয়ে নেবেন, কাজের জন্য না খেয়ে থাকবে না বলে দিলাম। উৎসাহ শান্ত চোখে কিছুক্ষণ জিনির দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বিদায় জানিয়ে চলে গেল। জিপ বাড়ির গেট পেরোতেই জিনি অস্ফুট স্বরে বলল, আর তাড়াতাড়ি ফিরে আসবেন এসিপি সাহেব, আমি অপেক্ষায় থাকবো। সকাল থেকে সবাই চিহ্নিত মুখে বসে আছে, বিশেষ করে উষা আর জিনি। আজ ওদের রেজাল্ট দিবে। সবাই 12টা বাজার অপেক্ষায় আছে। উৎকর্ষ আজ অফিসে যায়নি। সোফায় বসে বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। উষা আর জিনি টেনশনে নখ দাঁত দিয়ে কাটতে কাটতে লনে পায়চারি করছে। এভাবে ক্রমাগত পায়চারি করতে করতে হঠাৎ দুজনে মুখোমুখি হয়ে খুব জোরে ধাক্কা খেয়ে দুদিকে ছিটকে পড়ল। তা দেখে উমা হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। উষা কোমরে হাত দিয়ে আর্তনাদ করে বলল, কোমরটা বোধহয় ভেঙেই গেল। জিনি নাক চেপে ধরে বলল, আর তোর পাথরের মতো শক্ত মাথার বাড়ি খেয়ে আমার নাকটা মনে হয় থেতলেই গেল। দুজনে দুদিকে চিটপটাং হয়ে পড়ে আছে, আর উমা পেটে হাত চেপে শাকচুন্নির মতো গলা ফাটিয়ে হাসছে। উষা চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠে বলল, নেমুখ হারাম বোন, আমরা এখানে ব্যথায় ছটফট করছি আর তুই পৃথিবী কাঁপিয়ে ঝঙ্কার তুলে হাসিস। আমাদের এসে তল বেকার। উমা হাসতে হাসতেই বলল, বাজে কথা বলবি না। উমা উষার পা টেনে ধরে হাসতে হাসতে বলল, এবার উঠে পড়ো আপু। উষা গম্ভীর গলায় চেঁচিয়ে উঠে বলল, মূর্খ মেয়ে, পা ধুলে আমি উঠবো কিভাবে? হাত ধরে তোল। ও সরি। উমা উষার হাত ধরে তুলে ওকে চেয়ারে বসিয়ে দিল। তারপর জিনিকে তুলে ওকে আরেক চেয়ারে বসিয়ে দিল। উমা মুখে হাত চেপে এখনো হাসছে। উষা কোমর চেপে ধরে কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ড্রয়িং রুম থেকে উর্মিলার মিতা ইয়াসমিন ছুটে এসে বললেন। উমা হাসতে হাসতে বলল, দুজা চিহ্নিত স্বরে বলল, সে কি, পড়ে গেলে কিভাবে?
ওমা দ্রুত জবাব দিল। উষা ক্ষুব্ধ চাহনিতে ওমার দিকে তাকিয়ে বলল। মিতা ইয়াসমিন মেয়েকে শাসিয়ে বললেন, দিন দিন ভাইয়ের মতো হয়ে যাচ্ছ তুমি, কান টেনে ছিঁড়ে দিব তোমার। তারপর উষা আর জিনির দিকে তাকিয়ে বললেন, এত টেনশন করো না তো তোমরা, রেজাল্ট যাই হোক না কেন একদম মন খারাপ করবে না। এমন সময় উৎকর্ষ গম্ভীর মুখে ওদের কাছে এসে বলল। একটু আগে রেজাল্ট দেখলাম। উষা আর জিনি তড়াক করে লাফিয়ে উঠে ওর দিকে তাকালো। উর্মিলা রহমান উত্তেজিত হয়ে বললেন, রেজাল্ট কি দেখলি বাবা? উৎকর্ষ এখনো গম্ভীর মুখে ওদের দুজনের দিকে তাকিয়ে আসে। ওর এমন চাহনি দেখে জিনি আর উষা একযোগে কম্পিত স্বরে বলল, আমরা ফেল করেছি। উৎকর্ষের মুখভঙ্গি অপরিবর্তিত, তা দেখে ওদের দুজনের চোখ ছলছল করে উঠল। কাঁদতে কাঁদতে উষা বলল, নিশ্চয়ই বউয়ের সাথে ঝগড়া করার পর আমাদের খাতা কেটেছিল। বেয়াদ্দপ সার, দেখিস তোর বউ অন্য বেটার লোকে পালিয়ে যাইব। জিনি কান্না মিশ্রিত মুখে বিড়বিড় করে বলল, ছি ছি, মান সম্মান বলতে কিছুই অবশিষ্ট থাকলো না। নিজের আব্বু আম্মুর সামনে তবু মানা যেত, কিন্তু শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির সামনে ফেলটুস রেজাল্ট দিয়ে মাথা তুলে দাঁড়াবো কিভাবে? তার চেয়েও বড় কথা, ওনার সামনে কোন মুখে দাঁড়াবো? একজন এসিপির বউ কিনা এইচএসসি ফেল। মিতা ইয়াসমিন ওদের চোখের পানি মুছিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, কান্না করো না তোমরা, সমস্যা নেই, পরের বার আবার পরীক্ষা দিবে। এমন সময় উৎসাহ অনেকগুলো মিষ্টির বক্স নিয়ে হাসি মুখে ওদের সামনে গিয়ে হাজির হলো। ভাইকে দেখে উষা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ফেলটু স্টুডেন্টের জন্য মিষ্টি এনেছো কেন ভাইয়া? উৎসাহ ভ্রুকুচকে বলল, কে ফেল করেছে আর তোরা কাঁদছিস কেন? ফেল করলে কাঁদবো না তো হাসবো? এসব মিথ্যা কথা কে বলেছে তোদের? উষা উৎকর্ষের দিকে আঙ্গুল তাক করে বলল। কে আবার? উনি বলেছেন। উৎকর্ষ এবার অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, আরে আমি কি একবারও বলেছি যে তোরা ফেল করেছিস? উষা আর যিনি হতভম্ব হয়ে ওর দিকে তাকালো। উষা বলল, না বললেও চুপ থেকে তো এটাই বুঝেছেন যে আমরা ফেল করেছি। হ্যাঁ, এত বেশি বুঝতে কে বলেছে? হ্যাঁ, উর্মিলা আর মিতা ইয়াসমিন উৎসাহকে উদ্দেশ্য করে বললেন, তাহলে ওদের রেজাল্ট কি? দুজনেই প্লাস পেয়েছে, তবে গোল্ডেন মিস গিয়েছে। উষার কেমিস্ট্রি আর জিনাতের বায়োলজিতে প্লাস আসেনি। তা শুনে সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। যিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যাক বাবা, সম্মান বাঁচলো। উষা কটমট দৃষ্টিতে উৎকর্ষের দিকে তেড়ে গেল। ওকে আসতে দেখে উৎকর্ষ উল্টো দিকে দৌড় লাগালো। উষা ওর পেছনে ছুটতে ছুটতে গর্জন করে বলল, আপনাকে আজ মেরেই ফেলবো, আর একটু হলেই আমার শরীর থেকে আত্মা বেরিয়ে যেত। উৎকর্ষ হাসতে হাসতেই ওর থেকে পালাতে লাগলো। মিতা ইয়াসমিন দাঁতে দাঁত চেপে বলল, উষা, ওই বাদরটাকে ধরে আচ্ছা মতো কেলানি দাও, কিভাবে সবাইকে ভয় পাইয়ে দিল। উৎকর্ষ নিচ থেকে উষার কাছে ধরা দিল। উষা ওর বুকে কয়েকটা ঘুষি মারল। উৎকর্ষ মুচকি হেসে ওর সব ঘুষি হজম করলো। এত ঘুষি মেরেও ওর রাগ কমলো না। হাঁপাতে হাঁপাতে কিছু একটা ভেবে উষা ওর কানে খুব জোরে একটা কামড় দিয়ে দৌড়ে পালালো। উৎকর্ষ হতভম্ব হয়ে কানে হাত দিয়ে অস্ফুট স্বরে বলল, আসলেই মানুষ কে গো। জিনির পাশে গিয়ে উৎসাহ শীতল গলায় বলল, অনেক ভালো রেজাল্ট করেছে জিনাত, আমি গর্বিত। কি উপহার চাই বলো? জিনি মাথা নিচু রেখে মৃদু হেসে বলল, আমার কিচ্ছু চাই না। উৎসাহ শীতল চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল, তুমি না চাইলেও আমি আমার বিবেচনকে অবশ্যই উপহার দেব এত ভালো রেজাল্ট করার জন্য। গোধূলি বেলার সূর্যের আলোর সৌন্দর্যে পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করেছে। বাড়ির মেয়েরা সবাই লনে বসে বিকেলের নাস্তা খেতে খেতে গল্প করছে। যিনি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, কতদিন হয়ে গেল আব্বু আম্মু আর বাবুকে দেখি না। আজ উনি আসলে বাড়িতে নিয়ে আসতে বলবো। কিছুক্ষণ আড্ডা মারার পর সকলে ভেতরে চলে গেল। রাতের বেলা বাড়ির পুরুষেরা ফিরলে সবাই মিলে খেতে বসলো। উৎসাহ এখনো ফেরেনি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ টিভি দেখে সবাই যে যার রুমে চলে গেল। যিনি বিছানা গুছিয়ে সেখানে আধশোয়া হয়ে বসলো। একটু পরেই নিচে উৎসাহের জিপ থামানোর আওয়াজ হলো।
যিনি দৌড়ে সদর দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। উৎসাহ ডুপ্লিকেট চাবি বের করে খুলতে যাবে এমন সময় যিনি দরজা খুলে দেওয়ায় কিছুটা আশ্চর্য হয়ে গেল। যিনি হাসি মুখে ওকে স্বাগতম বলে পথ ছেড়ে দিল। উৎসাহ মুগ্ধ নয়নে ওর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থেকে ভেতরে প্রবেশ করলো। যিনি মাথার ওড়না ঠিক করে বলল, আপনি ফ্রেশ হয়নি, আমি খাবার গরম করতেছি। উৎসাহ উপরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, আর যিনি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে লাগলো। কিছুক্ষণ পর উৎসাহ ধূসর রঙের একটা টি শার্ট পরে ডাইনিং টেবিলে এসে বসলো। ওর খাওয়ার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে যিনি অস্ফুট স্বরে বলল, শুনুন। উৎসাহ ওর দিকে তাকিয়ে বলল, আমাকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে রেখে আসবেন? আব্বু আম্মু আর বাবুর কথা খুব মনে পড়ছে। উৎসাহের হাত থেমে গেল। সামনের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, ঠিক আছে, রেখে আসবো। জিনির মুখটা খুশিতে চিকচিক করে উঠল। উচ্ছ্বাসিত হয়ে পড়ল, ধন্যবাদ। ওর খুশি হওয়া মুখটার দিকে তাকিয়ে উৎসাহ মনে মনে বলল, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি ছটফট করতে থাকি। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? যদিও বেশিরভাগ সময় আমি বাইরেই থাকি, কিন্তু প্রতিদিন এসে অন্তত তোমাকে দেখতে তো পাই। খাওয়ার পালা শেষে দুজনে রুমে চলে গেল। যিনি বিছানায় শুতে যাবে এমন সময় উৎসাহ শীতল গলায় বলল, জিনাত শোনো। যিনি পিছু ঘুরে বলল, জি বলুন। উৎসাহ একটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, তোমার জন্য আনছে। কি এনেছেন আর কেন এনেছেন? খুলেই দেখো। আর তোমাকে কি আমি কিছু দিতে পারি না? পারেন। তাহলে নাও। যিনি ইতস্থ করে প্যাকেটটি নিয়ে নিল। প্যাকেটটা খুলে দেখলো ওখানে কালো রঙের একটা শাড়ি সাথে কালো রঙের চুড়ি রয়েছে। যিনি হা হয়ে শাড়িটা দেখতে লাগলো। উৎসাহ অস্ফুট স্বরে বলল, পছন্দ হয়েছে? যিনি প্রফুল্ল চিত্তে বলল, পছন্দ না হওয়ার কি আছে, শাড়িটা অনেক সুন্দর। আপনার পছন্দ অনেক ইউনিক এসিপি সাহেব। উৎসাহ মুচকি এসে বিড়বিড় করে বলল, হ্যাঁ, ইউনিক, যেমন তুমি। যিনি ভ্রুকুচকে বলল, কিছু বললেন এসিপি সাহেব? উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, কিছু বলিনি। ও হ্যাঁ, আরেকটা কথা, উষার জন্য এনেছে। যিনি আগ্রহ নিয়ে বলল, দেখি। উৎসাহ আরেকটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে দিল। যিনি দেখলো একটা হলুদ রঙের একটা শাড়ি আর শাড়ির সাথে ম্যাচিং করে হলুদ চুড়ি। হলুদ রং তো উষার ফেভারিট কালার, এটাও অসাধারণ হয়েছে। আপনার পছন্দ দেখে আমি মুগ্ধ এসিপি সাহেব। উৎসাহ জবাবে মুচকি হাসলো। যিনি ব্যস্ত কণ্ঠে বলল, আমি উষাকে দেখিয়ে আসি। বলেই যিনি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ হাত উঁচিয়ে বলল, আরে এত রাতে দেখাতে হবে না, কাল দেখিও। উৎসাহের কথাকে তোয়াক্কা না করে যিনি উষার দরজার কাছে গিয়ে ধূপধাপ করাঘাত করতে লাগলো। উষা হাই তুলতে তুলতে দরজা খুলে বিরক্তিতে আক্রান্ত উচ্চারণ করে বলল, এত রাতে আমার দরজার উপর ভূমিকম্প তুলছিস কেন? আবার ওই বালবুল না চুলবুল এসেছে নাকি? যিনি কপাল কুঁচকে বলল, চুপ কর গাধা, দেখ উনি তোর আর আমার জন্য শাড়ি এনেছেন। শাড়ির কথা শুনতেই উষার চোখের সব ঘুম উধাও হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, সত্যি? যিনি ওর রুমে ঢুকে বলল, এই দেখ। শাড়ি চুরি পেয়ে দুজনে সুখের সাগরে ভেসে গেল। অনেকক্ষণ শাড়ি উল্টে পাল্টে গায়ের সাথে জড়িয়ে আয়নার সামনে গিয়ে ঢং করতে লাগলো আর খ্যাটখ্যাট করে হাসতে লাগলো। এভাবে কিছু সময় নাটক করার পর উষা বলল, তুই আজ আমার সাথে থাক। আচ্ছা দাঁড়া, ওনাকে বলে আসি। বলে ও নিজের রুমের দিকে চলে গেল। তারপর দরজা কিছুটা ফাঁক করে বলল, শুনুন, আজ আমি উষার সাথেই থাকবো। উৎসাহ কোনো জবাব দেওয়ার আগে যিনি প্রস্থান করলো সেদিকে তাকিয়ে উৎসাহ হতাশার শ্বাস ফেলে বলল, এখন শাড়ি দেখিয়ে ভুল করে ফেললাম বোধহয়। সকালে দেখানো উচিত ছিল, তাহলে বিবেচনকে একটু সময় নিয়ে দেখতে পেতাম। কাল তো আবার বাবার বাড়ি যেতে চাচ্ছে। এই মেয়েকে নিয়ে আমি কি করি? যিনি নিজের জামা কাপড় একটা ব্যাগে গুছিয়ে নিল। উৎসাহ নিচে ওর জন্য অপেক্ষা করছে। সবার থেকে বিদায় নিয়ে যিনি জিপে উঠে পড়ল। উষা ওর কাছে গিয়ে আদুরে গলায় বলল, তাড়াতাড়ি ফিরে আসিস জুলিয়েট। যিনি মুচকি এসে বলল, আচ্ছা রোমিও।
জিপ নিজ গতিতেই চলতে লাগলো। যিনি মন ভরে প্রকৃতির বাতাস সৌন্দর্য উপভোগ করতে লাগলো। উৎসাহ মুখমণ্ডল স্বাভাবিক রেখে আর চোখে বারবার ওর দিকে তাকালো। মুক্তাদির ভবনে এসে উৎসাহের জিপ থামলো। থামার সাথে জেনি লাফ দিয়ে নেমে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। সেটা দেখে উৎসাহ সামান্য হাসলো। উৎফুল্ল হয়ে জেনি কলিং বেল বাজাতে লাগলো। কিছুক্ষণ পর রাহেলা ওয়াসিম এসে দরজা খুলে দিলেন। ওনাকে দেখতেই জেনি আম্মু বলে বুকে ঝাঁপিয়ে পড়ল। মেয়েকে কিছু সময় নিজের সাথে জড়িয়ে রেখে উনি ছেড়ে দিলেন। তারপর উৎসাহকে হাসি মুখে ভেতরে স্বাগতম জানালেন। উৎসাহ সোফায় গিয়ে বসতেই জীবন গুটি গুটি পায়ে ওর কাছে গিয়ে বলল, তিতম ভাইয়া কেমন আছো? উৎসাহ একগাল হেসে ওকে নিজের কোলে বসিয়ে গাল টেনে দিয়ে বলল, ভালো আছে শালাবাবু। আমাদের আমাকে মারুনি তো? উৎসাহ জোরে হেসে উঠে বলল, তোমার আপুকে মারার সাহস আমার নেই, যদি তুমি আমাকে রিমান্ডে নাও সেই ভয়ে। জীবন খিকখিক করে হাসলো। কিছুক্ষণ গল্পগুজব আর খাওয়া দাওয়া করে উৎসাহ চলে গেল। আর যিনি অনেকদিন পর নিজের পরিবারকে পেয়ে বাকি সব কিছু ভুলে আনন্দে মেতে উঠল। উষা সোফায় গা এলিয়ে জানালা দিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অসহায় মুখ করে উৎকর্ষ হাতের ব্যায়াম করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। উষার দিকে চোখ পড়তেই বলল, এভাবে স্বামীর মরা মুখভঙ্গি নিয়ে বসে আছিস কেন? আর চেহারা তো দিন দিন রোহিঙ্গিরাগুলোর মতো হয়ে যাচ্ছে। উষা নির্জীব চোখে এক পলক উৎকর্ষের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আর ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। উৎকর্ষর পাশে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণী চোখে ওকে অবলোকন করে টিটকারি দিয়ে বলল, এই একবেলাতে এই অবস্থা? পিচ্ছি ভাবি তো বেশ কয়েকদিনের জন্য গিয়েছে, ততদিনে তো মনে হয় তুই দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মরে ভূত হয়ে যাবি। উষা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওকে ছাড়া ভালো লাগে না, ভাইয়াকে বলে কালকে ওকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, বিয়ের পর কি পিচ্ছি ভাবিকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যাবি? উষার মুখ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল, ঝিনিকে নিয়ে যাওয়া লাগবে না, কারণ সারা জীবন তো আমি এখানেই থাকবো। কথাটা বলার সাথেই দুজনেই খানিকটা বিব্রতিতে পড়ে গেল। পরিবেশ স্বাভাবিক করার জন্য উৎকর্ষ বাঁকা হেসে বলল, পিচ্ছি ভাবির অভাবে তোরই যে অবস্থা, না জানি আমার ভাইটা এখন কি অবস্থায় আছে। উৎসাহ বিউরো থেকে ফিরে ফ্রিজ থেকে খাবার বের করে খেতে লাগলো। উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন ব্লাড প্রেশারের রোগী, তাই তাড়াতাড়ি ঘুমানো লাগে। তবুও আগে উৎসাহের জন্য জেগে থাকতো, কিন্তু উৎসাহ ওনাদের বুঝিয়ে সুজিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে তৎপর করেছে। খেতে খেতে উৎসাহ নিজের পাশের চেয়ারটার দিকে এক পলক তাকালো। গতকালও এই সময় যিনি ওখানে বসেছিল, কিন্তু আজ নেই। ও অল্প একটু খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল। খেতে ইচ্ছে করছে না। রুমে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। উৎসাহ গিয়ে লাইট জ্বালিয়ে দিল। পুরো রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ও একটা হতাশার শ্বাস ফেলে শার্ট বদলে টি শার্ট পরে নিল। তারপর লাইট অফ করে টান টান হয়ে শুয়ে মাথার নিচে দুহাত ভাঁজ করে উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বিড়বিড় করে বলল, একদিনও হয়নি বাবার বাড়ি গিয়েছ, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। বাকি দিনগুলো কিভাবে থাকবে বিবেচান? মনে হচ্ছে তোমাকে গিয়ে তুলে নিয়ে আসে। ফোনটা নিয়ে কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব করে উৎসাহ জেনিকে ফোন দিল। দুবার রিং পড়তেই রিসিভ হলো। ওপাশ থেকে কাঙ্ক্ষিত নারী কণ্ঠটি মিহিস্বরে বলল, খেয়েছেন এসিপি সাহেব? ওর কণ্ঠ শুনে উৎসাহের ভেতরটা শান্ত হয়ে গেল। মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ খেয়েছি, তুমি? জি। কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ থাকলো। শুধু মাঝে মাঝে একে অন্যের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। নীরবতা ভেঙে উৎসাহ শীতল গলায় বলল, কতদিন থাকবে? জেনি স্বাভাবিক কণ্ঠে বলল, 1 সপ্তাহের মতো। কথাটা শুনতেই উৎসাহ তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। ব্যস্ত কণ্ঠে বলল, 1 সপ্তাহ? জেনি মৃদু হেসে বলল, কম হয়ে গেছে তাই না? আমি তো 15-20 দিনের মতো থাকতে চেয়েছিলাম, কিন্তু অ্যাডমিশনের কোচিং শুরু করতে হবে জন্যই শুধু 1 সপ্তাহ থেকেই চলে যাব। আচ্ছা শুনুন, আমি এখন ঘুমাবো। আল্লাহ হাফিজ। কান থেকে ফোন থামিয়ে উৎসাহ হতভম্ব গলায় বলল, 1 সপ্তাহ তোমার কাছে কম মনে হলো বিবেচান? ভাগ্যিস অ্যাডমিশনের কোচিং করার কথা মাথায় ছিল, নয়তো এই মেয়ের জন্য আমি বৈষণ্যতে ভুগতাম।
এই এক সপ্তাহ উষা আর উৎসাহের কাছে 1 বছরের সমান মনে হয়েছে। দুজনেই লটকানো মুখ নিয়ে এতদিন বেঁচে ছিল। কিছুক্ষণ আগে গিয়ে উৎসাহ জিনিকে নিয়ে এসেছে। জিনি আসার পর থেকেই দুজনের লটকানো মুখ হাস্যোজ্জ্বল মুখ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। উষা হাসি মুখে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে। দোতলায় আসতে উৎকর্ষের সাথে ওর সংঘর্ষ হলো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, চোখে দেখিস না? উষা দাঁত কেলিয়ে বলল, সরি, হঠাৎ সামনে আসে খেয়াল করিনি। ওর মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে উৎকর্ষ বলল, পিচ্ছি ভাবি আশায় আবার কটকটির মতো 32 বাড়ি দাঁত বের করে হাসা শুরু করেছিস? উষার হাসি হাসি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। ক্ষুব্ধ গলায় বলল, আর আপনি বিটকেলের মতো অন্যের চরকায় তেল দিতে এসেছেন? বাবা, আগের তেজও ফিরে এসেছে দেখছি। উষা মুখ ভেঙচি কেটে ওকে পাশ কাটিয়ে জিনির কাছে চলে গেল। উৎকর্ষ মুচকি হেসে বিড়বিড় করে বলল, তোকে এই রূপেই ভালো লাগে, আবার ঝাঁসি কি রাড়ি, আবার বাঘিনী। উৎকর্ষ জিনি আর উষাকে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করিয়ে ওদের লং ড্রাইভে নিয়ে গেল। সামনে একটা আইসক্রিমের দোকান দেখতেই জিনি আর উষা একযোগে চিৎকার করে বলল, গাড়ি থামান। উৎকর্ষ দ্রুত ব্রেক কষে পেছনে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? ওরা অনুরোধের স্বরে বলল, আইসক্রিম খাবো। উৎকর্ষ বিরক্তিতে কারান্ত শব্দ করে গম্ভীর গলায় বলল, এমনি বললেই তো পারতে, এভাবে চিল্লিয়ে আমাকে মিনি হার্ট অ্যাটাক দেওয়ার মতো কোনো প্রয়োজন ছিল না। ওরা দাঁত বের করে ক্যাবলার মতো হাসলো। উৎকর্ষ গাড়ি থেকে নেমে বলল, তোমরা এখানেই থাকো, আমি নিয়ে আসছি। 6টা কোন আইসক্রিম কিনে জিনি আর উষাকে দুটো দুটো করে দিয়ে বাকি দুটো উমার জন্য প্যাক করে নিল উৎকর্ষ। ওরা খুব ব্যস্তভাবে মনের আনন্দে খেতে লাগলো। তা দেখে উৎকর্ষ গম্ভীর গলায় বলল, এভাবে লোভীর মতো না খেয়ে আস্তে আস্তে খাও, কেউ ছিনিয়ে নিতে আসছে না। ওর কথার পাত্তা না দিয়ে উষা আর জিনি আগের মতোই খেতে লাগলো। সেটা ফ্রন্ট মিররে লক্ষ্য করে উৎকর্ষ নিঃশব্দ হাসল। যিনি দুপুরের নামাজ আর খাওয়া দাওয়া শেষে ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিল। তখনই উষা হন্তদন্ত হয়ে ওর রুমে ঢুকে নিজের হাতের কাজল দেখিয়ে বলল, চল চোখে কাজল দেই জিনি। যিনি অনুমতি দিতেই দুজনে সুন্দর করে চোখে কাজল দিল। নিচ থেকে উর্মিলা রহমান উষাকে ডাকায় ও চলে গেল। তাই যিনি বেলকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। পেছনে দরজা খোলার আওয়াজ হতেই বলল, কি জন্য ডেকেছিল উষা? উৎসাহ শীতল গলায় বলল, আমি এসেছি জিনা। যিনি চকিতে পেছনে ঘুরে অবাক হয়ে বলল, আপনি এই সময়? কিছু জরুরি কাগজপত্র নিতে এসছে। ও। উৎসাহ সোফায় বসে মিনি টেবিলের উপর অনেকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে কিছু করতে লাগলো, যেটা যিনি বুঝলো না। কিছুক্ষণ পর যিনি বলল, দুপুরে কিছু খেয়েছেন এসিপি সাহেব? সময় পাইনি। সে কি, তাহলে কিছু খেয়ে যান। একদম সময় নিয়েছি না। যিনি কিছু একটা ভেবে নিচে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে বাটিতে করে আইসক্রিম এনে ওর সামনে বসে বলল, নিজে খাওয়ার সময় না থাকলেও আপনি কাজ করার সময় আমি খাইয়ে দিলে তো কোনো আপত্তি নেই, তাই না এসিপি সাহেব? উৎসাহ সবে মাত্র যিনির দিকে ভালো মতো তাকালো ও বিমুগ্ধ হয়ে কাজল কালো চোখের খোলা চুলের মায়াবী মেয়েটার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে থাকলো। কি হলো, হাঁ করুন। জিনির কথায় ওর ধ্যান ভাঙলো, কিন্তু ওর দিকে চোখ রেখেই ও হা করলো। যিনি চামচে করে ওকে খাইয়ে দিতে লাগলো। ওর ঠোঁটের কাছে আইসক্রিম লেগে যাওয়ায় যিনি ওকে ইশারায় মুছতে বলল, কিন্তু উৎসাহ ওর প্রতি এতটাই ডুবে আছে যে কিছুই বুঝলো না। শেষে যিনি নিজের বুড়ো আঙ্গুল দিয়ে ওর ঠোঁট মুছে দিল। এতে করে উৎসাহের হৃৎস্পন্দন আবারও অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। আইসক্রিম শেষ হলে যিনি উঠতে ধরতেই উৎসাহ বলে উঠল, কোথায় যাচ্ছ? আইসক্রিম তো শেষ, তাই রাখতে যাচ্ছি। আপনি কি আরও খাবেন? উৎসাহ সাথে সাথে মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। যিনি আরও এক বাটি আইসক্রিম এনে ওকে খাইয়ে দিল। উৎসাহের পেট ভরে গেছে, কিন্তু তবুও আরও খেতে চাইলো। এভাবে 4 বাটি খাওয়ার পর ঘড়ির দিকে নজর পড়তে ওর চোখ কপাল উঠে গেল। উত্তেজিত হয়ে বলল, ওহ শিট, অনেক দেরি হয়ে গেছে। দ্রুত জরুরি কাগজপত্র একটা ব্যাগে নিয়ে রুমের বাইরে যেতে ধরতেই যিনি 5ম বাটি নিয়ে হাজির হলো। অবাক হয়ে বলল, আরে যাচ্ছেন কেন, খাবেন না? যেতে যেতে উৎসাহ বলল, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে যিনি 5ম বাটিটার আইসক্রিম নিজে খেতে লাগলো।
আজ উৎসাহ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। এসেই আশেপাশে চোখ বুলিয়ে চিনিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। মিতা ইয়াসমিন এক কাপ কফি এনে ওর হাতে দিয়ে বললেন, আজ কাজ দ্রুত হয়ে গেছে। জি ছোট মা। মিতা ইয়াসমিন আচ্ছা বলে যেতে ধরতে উৎসাহ ইতস্থ করে বলল, ছোট মা, জেনি আর উষা কোথায়? পিছু ঘুরে মিতা ইয়াসমিন বললেন, পাশের বাসায় গিয়েছে। তাহসিন এসেছে, তাই ওর বড় বোন এসে উষা আর জিনিকে নিয়ে গেছে। এতক্ষণে তো আসার কথা। উৎসাহ এক চুমুক কফি খেয়ে বলল, ঠিক আছে, আমি নিয়ে আসছি ওদের। বলেই উৎসাহ তিন্নিদের বাড়িতে চলে গেল। হাসি মুখে ওদের বাড়িতে গিয়ে সামনে তাকাতে ওর মুখমণ্ডল গম্ভীর হয়ে গেল। জেনির থেকে খানিকটা দূরত্বে তাহসিন বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর জিনি মুখে হাত চেপে জোরে জোরে হাসছে, হাত মুষ্টিবদ্ধ করে। উৎসাহ লম্বা লম্বা পা ফেলে ওদের সামনে এসে অত্যন্ত গম্ভীর গলায় বলল, বাসায় চলো। ওর কণ্ঠস্বর শুনে উমা, জিনি আর উষা চমকে উঠল। উৎসাহ অপরিবর্তিত মুখভঙ্গিতে এখনো ওদের দিকে, বিশেষ করে জিনির দিকে তাকিয়ে আছে। ওরা দ্রুত উঠে পড়ল, যার জন্য পা বাড়াতেই তাহসিন পেছন থেকে বলল, আবার বেড়াতে এসো। তিনজনই হাসি মুখে পেছনে ঘুরে বলল, অবশ্যই। অন্যদিকে উৎসাহ ক্ষুব্ধ চাউনিতে তাহসিনের দিকে তাকালো, তারপর জিনির দিকে। রাস্তায় চলার সময় তিনজনই হেসে হেসে কথা বলতে লাগলো। উৎসাহ ওদের থেকে একটু সামনে হাঁটছে, ওর মেজাজ অত্যাধিক খারাপ হয়ে আছে, তাই কিছুটা ধমকের স্বরেই বলল, হাসাহাসি বন্ধ করে চুপচাপ হাঁটো। ওর ধমকে তিনজনই অবাক হয়ে চুপ করে গেল। উৎসাহ কখনো ওদের সাথে কড়া গলায় কথা বলেনি, তাই আজকের আচরণে বেশ হতভম্ব হয়ে গেল। তারপর কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ বাসায় চলে গেল। রুমে গিয়ে উৎসাহের গম্ভীর মুখের একটু পরিবর্তন হয়নি। যিনি দু একটা প্রশ্ন করলো, উৎসাহ খুবই ছোট করে সেগুলোর উত্তর দিয়েছে, বাড়তি কোনো কথা আজ বলেনি। ওর এমন আচরণে যিনির দারুণ আশ্চর্য হয়ে গেল। বিড়বিড় করে বলল, ওনার আবার কি হলো? সকালে খাবারের টেবিলেও উৎসাহ থতমত মুখে মাথা নিচু করে খেয়ে উঠে গেছে। যিনি ওর সাথে বারবার কথা বলার চেষ্টা করলেও উৎসাহ সন্তর্পণে ওকে এড়িয়ে গেছে, ফলে জিনির মুডটা অফ হয়ে আছে। এসব খুবই পর্যবেক্ষণী চোখে উষা খেয়াল করলো। উৎসাহ সোফায় বসে কিছু কাগজপত্র ব্যাগে ভরছিল, তখন উষা ওর পাশে বসে বলল, কি ব্যাপার বলো তো ভাইয়া, তুমি আমার জুলিয়েটকে এভাবে ইগনোর করছো কেন? উৎসাহ কাগজপত্র গোছাতে গোছাতেই বলল, আমি কোথায় ইগনোর করলাম? মিথ্যা বলে লাভ নেই, আমি সব দেখেছি। এখন বলো কাহিনীকে, কাল থেকে মুখ গম্ভীর করে রেখেছো কেন? উৎসাহ এবার উষার দিকে মুখ ঘুরিয়ে ভ্রু কুঁচকে কঠিন গলায় বলল, তোর জুলিয়েট কাল তাসিনের সাথে বসে হি হি পিপি করতেছিল কেন? বাড়িতে যে ওর একটা স্বামী আছে সেটাকে ভুলে গেছিল? উষা সবকিছু বুঝতে পেরে মুচকি হেসে বলল, যাওয়ার পর থেকে একবারের জন্য যিনি তাহসিন ভাইয়ের দিকে তাকায়নি। আমাকে বারবার বাড়িতে আসার জন্য বলছিল, কিন্তু শেষে তাহসিন ভাইয়া এমন একটা জোকস বলল যে না হেসে পাইনি। উৎসাহ এখনো গম্ভীর মুখে বসে আছে দেখে উষা বলল, ভাইয়া শোনো, আমার যতদূর ধারণা যিনি তোমাকে ভালোবাসে। কথাটা কানে যেতেই উৎসাহ হাস্যোজ্জ্বল মুখে ওর দিকে তাকিয়ে বলল, সত্যি বলছিস? আমি নিশ্চিত না, তবে সম্ভাবনা আছে। তুমি যদি এভাবে ইগনোর করো তাহলে আমার জুলিয়েটের ভালোবাসা পাওয়ার কামনা ভুলে যাও। উৎসাহ ব্যস্ত হয়ে বলল, আর ইগনোর করবো না। আসলে ওই অন্য ছেলে পাশে আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, বুঝেছি আমি। জিনির থেকে ভালোবাসার কথা বের করা এখন আমার দায়িত্ব। তুমি নিশ্চিন্তে থাকো ভাইয়া। উৎসাহ উষার গাল টেনে দিয়ে বলল, এই না হলে আমার বোন, আজ তোকে অনেকগুলো ফুচকা এনে খাওয়াবো। উষা খুশিতে গদগদ হয়ে ভাইকে জড়িয়ে ধরল। উৎকর্ষ সেদিকে আসতে আসতে বলল, কি ব্যাপার, কোনো গম্ভীর ষড়যন্ত্র চলতেছে নাকি? হ্যাঁ, তোমাদের ভাই বোনের বিশ্বাস নেই? ভুলিয়ে ভালিয়ে আবার পিচ্ছি ভাবির বিরুদ্ধে নিশ্চয় কোনো তন্ত্রমন্ত্র পরিকল্পনা করছো, তাই না? উষা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, এটা আমাদের ভাই বোনের সিক্রেট, আপনাকে বলা যাবে না। উৎসাহ ওদেরকে বিদায় বলে কাজে চলে গেল। ও চলে যেতেই উৎকর্ষ আগ্রহ ভরা কণ্ঠে বলল, এই সত্যি করে বলতো, দুজনে কি খিচুড়ি পাকাচ্ছিস? উষা হাতের ইশারায় ওকে নিজের কাছে ডাকলো। উৎকর্ষ ওর দিকে কানটা বাড়িয়ে দিল। উষা ফিসফিস করে বলল, বলবো না। উৎকর্ষ বিরক্তিতে কারান্ত উচ্চারণ করে চোখ মুখ কুঁচকে ওর দিকে তাকালো। তা দেখে উষা হাসতে লাগলো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, তুই যে পেতনি এটা সবাই জানে, চোখে কাজল দিয়ে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এভাবে ভূতনি সেজে আছিস কেন?
ছোট বাচ্চাটা দেখলে ভয়ে কান্না শুরু করে দেবে। উষা অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে উৎকর্ষ মুচকি হেসে বলল, প্রেয়সী, তোমার ওই হরিণীর ন্যায় আঁখি বড়ই ভালোবাসি। উৎসাহ নিজের কেবিনে টেবিলের উপর বড় একটা ম্যাপ রেখে লাল মার্কার দিয়ে কয়েকটা জায়গা চিহ্নিত করে কিছু সূত্র বের করার চেষ্টা করছে। এই কয়েক মাস ও হন্যে হয়ে গাজাকে খুঁজেছে, কিন্তু ওর কোনো অস্তিত্বই পুরো বাংলাদেশ উল্টে পাল্টেও খুঁজে বের করতে পারেনি। তাই এখন সম্ভাব্য দেশগুলো চিহ্নিত করে সেই দেশে যাওয়ার ফ্লাইটগুলোর প্যাসেঞ্জারদের নাম চেক করার জন্য কয়েকজনকে পাঠিয়েছে। এমন সময় রিফাত দৌড়ে ওর কেবিনে ঢুকে বলল, স্যার, গাজার ফোন ট্র্যাক করা হয়েছে। উৎসাহ দ্রুত রিফাতের সাথে অন্য কক্ষে চলে গেল, যেখানে নীরব ফোন ট্র্যাকিং করছিল। সূক্ষ্ম নজরে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উৎসাহ বলল, নিশ্চয় দেশে ফিরেছে। তারপর আফসোসের সুর তুলে বলল, বিদেশে থাকলেও 2-1 দিনের মধ্যেই তোকে ধরে ফেলতাম। এখন দেশে এসে তো আমার কাজ সহজ করে দিলি। ধরার পরের খুব শখ, তাই না গাজা? রিফাত বলল, স্যার, এখন যাব ধরতে। উৎসাহ কোমরে হাত গুজে বলল, আজকে আমি আগে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করব, তারপর তোমরা চলে আসবে। গট ইট? ইয়েস স্যার। নীল আকাশে নাম না জানা অসংখ্য পাখি নিজেদের পাখা মেলে নিজস্ব ভাষায় আলাপচারিতা করতে করতে সমুদ্রের উপর ঘুরপাক খাচ্ছে। সেই সমুদ্রের পাশে গড়া একটা ঘাঁটিতে গাজা বর্তমানে অবস্থান করছে। টেবিলের উপর পা তুলে মাথার পেছনে হাত দিয়ে চেয়ারে অলসভাবে বসে আছে। তখন ওর গার্ডদের মধ্যে থেকে একজন এসে বলল, ভাই, একজন মাল কেনার জন্য এসেছে, ভিতরে আসার অনুমতি দিব কি? গাজা অলসভাবেই বলল, নিয়ে আয় আমার কাছে। গার্ডটার সাথে কিছুক্ষণের মধ্যেই মাস্ক পরিহিত কোট টাই পরা একটা যুবক আসলো। গাজা চোখ বন্ধ রেখেই বলল, আমার সামনে চেয়ার টেনে বস। যুবকটি চেয়ার টেনে ওর সামনে বসলো। গাজা স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, কত প্যাকেট মাল চাই? নিরেট কণ্ঠস্বরে যুবকটি বলে উঠল, 10 প্যাকেট চাচ্ছি আপাতত। গাজা টেবিল থেকে পা নামিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণী চোখে যুবকটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর গাল চুলকে কুটিল হেসে বলল, তা কবে থেকে এসিপি উৎসাহ এনায়েত ফারুকি ড্রাগসে আসক্ত হয়ে পড়ল? উৎসাহের ভ্রু সামান্য কুঞ্চিত হয়ে গেল। মুখ থেকে শটানে মাস্ক খুলে হতাশার স্বরে বলল, অযথা ছদ্মবেশ ধরতে এত মেকআপ, সময় আর টাকা নষ্ট করলাম, সে তো ধরেই ফেললে। যাক, যতটা বোকা তোকে ভেবেছিলাম ততটা তুই নস। তবে আজকে আর আমার হাত থেকে পালাতে পারবি না। গাজা অলসভাবে চেয়ারে হেলান দিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, যা, তোর ইচ্ছে পূরণ করলাম, আমাকে অ্যারেস্ট কর। উৎসাহ ওর এমন ভাবলেশীন অঙ্গভঙ্গি দেখে কিছুটা অবাক হলেও নিজের মুখমণ্ডল অবিচল ডাকলো। গাজা গলা খাকারি দিয়ে বলল, নিশ্চয়ই ভাবছিস আমি পালানোর চেষ্টা কেন করছি না, অথবা আমার গার্ডদের তোকে মারতে কেন বলছি না, তাই না? উৎসাহ অপরিবর্তিত মুখভঙ্গিতে সন্দেহী নজরে ওর দিকে তাকিয়ে থাকলো। গাজা পুনরায় বলে উঠল, মাথায় এত জোর দিতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। আচ্ছা, তোর বোন আর বউ বর্তমানে কোচিং সেন্টারে আছে, আর কিছুক্ষণের মধ্যেই ওদের ছুটি হবে, ঠিক বলছি না? গাজার মুখ নিঃসৃত কথাটা কর্ণগোচর হতেই উৎসাহের চোয়াল শক্ত হয়ে গেল। গর্জন করে বলল, খবরদার, আমার পরিবারের কারো ক্ষতি করার কথা মাথাতেও আনবি না। গাজা কুৎসিতভাবে হেসে উঠে বলল, পুরো কথা শোন। তোর বোন আর বউকে রিসিভ করার জন্য আমার কয়েকজন গার্ডকে পাঠিয়েছি, তবে ওরা তোর বোন আর বউকে বাসায় পৌঁছাবে না, দিয়ে দালালের কাছে বিক্রি করে দিবে। উৎসাহ গাজার সামনে টেবিলে জোরে লাথি মেরে সেটা ভেঙে গুড়িয়ে দিয়ে রাগোৎস্বরে বলল, তোকে আমি খুন করে ফেলবো গাজা। ওদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, আই সোয়ার তুই কালকে সূর্য দেখার জন্য জীবিত থাকবি না। রিল্যাক্স ম্যান, তোর কাছে এখন দুটো অপশন আছে, এক আমাকে ধরে জেলে নিয়ে যা, দুই নিজের বোন আর বউকে গিয়ে বাঁচা। উৎসাহ ক্ষুব্ধ চাহনিতে গাজার দিকে তাকিয়ে রাগে কাঁপতে লাগলো। গাজা গালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলল, নিশ্চয়ই এখন ভাবতেছিস তোর ফোর্স এসে আমাকে ধরবে আর তুই তোর বোন বউকে বাঁচাতে যাবি, ঠিক না? কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে ওরা 1 ঘন্টার আগে এখানে পৌঁছাতে সক্ষম হবে না, কারণ আমার এই ঘাটিতে আসার একমাত্র যে রাস্তাটা আছে সেটা আমার ছেলেরা গাছগাছালি ফেলে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। ওই আগুন নেভাতেই কমপক্ষে 1 বা 1.5 ঘন্টা লাগবে।
এই যা, তাহলে তোর কাছে আর কোনো অপশান থাকলো না। ওরা যেহেতু আসতে পারবে না, তাহলে তুইও তো যেতে পারবি না তোর বোন আর বউকে বাঁচাতে, আর না আমাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যেতে পারবি, কারণ আধ ঘন্টার মধ্যেই আমার হেলিকপ্টার চলে আসবে, সেটা করে আমি পাখিদের মতো উড়াল দিয়ে তোর হাতের নাগালে বাইরে চলে যাব। উৎসাহ এবার বিচলিত হয়ে পড়ল, মনে মনে বলল, না, আমার উত্তেজিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কিছু একটা ভাব। উৎসাহ। কিছুক্ষণ পর গাজা বিশ্রীভাবে হেসে বলল, শুনেছিলাম তোর বউ নাকি এর আগেও পাচার হতে ধরেছিল, ভাগ্যক্রমে তুই গিয়ে বাঁচিয়ে নিয়েছিলি, কিন্তু আফসোস এবার আর পারবি না। উৎসাহ কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকালো। গাজা পুনরায় বলতে শুরু করলো, একটা ছেলে নাকি তোর বউয়ের বুকে দারুণভাবে মালিশ করে দিয়েছিল, জন্য তুই তার হাত দুটো অকেজো করে ফেলেছিলিস। তো এবার যখন বিভিন্ন পুরুষ তোর বউয়ের সারা শরীর মালিশ করে দিবে, তখন কি করবি? কথাটা শেষ হতে না হতেই গাজা নিজের গালে আরও শক্তপোক্ত লাথি অনুভব করে চেয়ার সহ দূরে গিয়ে ছিটকে পড়ল। ও চোখে অন্ধকার দেখছে। আধো আধো করে চোখ খুলে দেখলো উৎসাহ ওর দিকে ক্ষিপ্ত বাঘের ন্যায় এগিয়ে আসছে। গাজার কলার ধরে ওর মুখে হিংস্রতার সাথে এলোপাথারি ঘুষি মারতে লাগলো। উৎসাহ আশেপাশের সব গার্ডগুলো এসে ওকে গাজার থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু উৎসাহের গায়ে মনে হচ্ছে অসীম শক্তি এসে ভর করেছে। শেষে ছাড়াতে ব্যর্থ হয়ে গার্ডগুলো ওকে শক্ত লাঠি দিয়ে মারতে শুরু করলো, ফলে উৎসাহ কিছুটা দুর্বল হয়ে পড়ল। গাজা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, বডি তো বানিয়েছিস হেব্বি, সুরের বাচ্চা, এক লাথিতেই আমার দুটো দাঁত ভেঙে দিয়েছিস। তোর জন্য বসের থেকে অনেক অপমান শুনেছি, তবুও ভেবেছিলাম তোকে কিছু করব না, ছেড়ে দিব, কিন্তু না, এবার তোকে মেরে এই সমুদ্রে ভাসিয়ে দিয়ে তবেই আমি হেলিকপ্টারে উঠব। এর জন্য যদি বসের হাতে দু একটা চত্থাপ্পড়ও খেতে হয়, তবুও আমি রাজি আছি। গার্ডগুলো অবিরামভাবে উৎসাহকে মারতে লাগলো। উৎসাহ ওদের কোনোরূপ বাধা না দিয়ে চুপচাপ মার খেতে লাগলো। তা দেখে গাজা পৈশাচিক আনন্দে মেতে উঠল। নিজের আহত মুখশ্রীতে হাত বুলিয়ে ঝলমল দৃষ্টিতে উৎসাহের মারের দৃশ্য দেখতে লাগলো। দেখতে দেখতে বিড়বিড় করে বলল, বস, আপনার ভাষ্যমতে বিচক্ষণ বুদ্ধিমান এসিপি দেখুন আজ আমার মাস্টার প্ল্যানের কাছে ধুলিস্যাৎ হয়ে গিয়ে কিভাবে অসহায়ের মতো মার খাচ্ছে। আহারে। গালে বরফ দিতে দিতে গাজা সামনের দিকে তাকিয়ে আছে। উৎসাহের কপাল আর ঠোঁট কেটে গড়গড় করে রক্ত বের হচ্ছে, আর সারা শরীরে মারের দাগ রগরগা হয়ে উঠেছে। হঠাৎ গাজার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে বাঁকা হেসে উৎসাহের উদ্দেশ্যে বলল, আমার গার্ডরা মনে হয় তোর বউকে আর বোনকে ধরে ফেলেছে, দাঁড়া লাউড স্পিকার দিয়ে তোকে শোনাচ্ছি। বলেই গাজা ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করে কুটিল হেসে বলল, এসিপির বোন আর বউকে দালালের কাছে বিক্রি করে দিয়েছিস? অপর পাশ থেকে গুরুগম্ভীর গলার রক্ত হিম করা চিৎকার ভেসে আসলো, কুত্তার বাচ্চা, দালালের কাছে আমি তোকে বিক্রি করব। তো দাড়ি মোচ সব কিছু ছিলে শাড়ি পরিয়ে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গিয়ে তোকে নাগিন ড্যান্স করাবো, শুয়োর কোথাকার। গাজা হতভম্ব হয়ে গেল। আমতা করে বলল, কে 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 তুই? আমার গার্ডরা কোথায়? উৎসাহ তাড়া করে উঠে বসলো, তারপর ঠোঁটের রক্ত মুছে হাসতে লাগলো। গাজা বিচলিত চিত্তে ওর হাসির দিকে তাকিয়ে থাকলো। ফোনের ওপাশ থেকে আওয়াজ আসলো, আমি উৎকর্ষ আল ফারুকি, দাঁড়া আমি নিজে গিয়ে তোর সাথে পরিচিত হয়ে আসছি। কান থেকে ফোন নামিয়ে গাজা অবাক কণ্ঠে বলল, এটা কিভাবে করলি তুই? কখন করলি? উৎসাহ এখনো হেসেই চলেছে। হাসতে হাসতে বলল, সত্যি দারুণ প্ল্যান করেছিলে, কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করে বোকামি করে ফেলেছিস। মনে আছে তুই সব বলার পর আমি কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে বলতেছিলাম তুই কোচিংয়ের সামনে নিচের গার্ডদের পাঠিয়েছিস আমার বোনের বউকে ধরার জন্য, আমার ফোর্সকে রাস্তা আটকে দিয়েছিস, আর আমি এখন তোর সাথে ঘাটিতে আটকে আছি। তো কাহিনী হচ্ছে, এসব বলার ক্ষণ মুহূর্ত আগে আমি আমার ভাইয়ের ফোনে 24 কল করেছিলাম। ও ফোন রিসিভ করার পর সব শুনেছে আর বুঝেছে আমি ঠিক ওকে কি বলতে চাচ্ছি। গাজা কম্পিত কণ্ঠে গার্ডগুলোকে বলল, দেখছিস, ওকে মেরে ফেল। বলার সাথেই গার্ডগুলো এসে উৎসাহকে মারতে ধরতেই এবারও ফাইট ব্যাক করতে লাগলো, আর নিমিষে ওদের পরাস্ত করতে সক্ষম হলো। তা দেখে গাজা বেশ ঘাবড়ে গেল। উৎসাহ বাঁকা হেসে বলল, তখন তো আমি তোকে ক্ষণিকের খুশি দেওয়ার জন্য চুপচাপ মার খাচ্ছিলাম, কিন্তু তোর সময় শেষ, এখন আমার খুশি হওয়ার পালা।
উৎকর্ষ গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে। উষা আর জিনি ভয়ে জড়সড় হয়ে পেছনের সিটে বসে আছে। ওরা কোচিং থেকে বেরোনোর পরেই কয়েকজন গুন্ডা এসে ওদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে যাচ্ছিল। তখনই উৎকর্ষ এসে ওদের বাঁচিয়ে নিয়েছে আর গুন্ডাগুলোকে খুবই নিষ্ঠুরভাবে মেরেছে। কিছু সময় পর উষা কাঁপা কাঁপা গলায় বলল, ওরা কি ছিল? আমাদের ধরতে এসেছিল কেন? উৎকর্ষ গম্ভীর মুখটা শীতল করে নরম গলায় বলল, ভয় পাস না, দ্বিতীয়বার কেউ আর তোদের ছোঁয়ার সাহস করবে না, নিশ্চিন্তে থাক। জিনি হাতে উৎকর্ষের রুমাল চেপে ধরে বসে আছে। তখনই লড়াই করার সময় একজনের ছুরির আঘাতে জিনির হাত কেটে গেছে। বাড়ির সামনে এসে উৎকর্ষ গাড়ি থামিয়ে বলল, ভিতরে যাও তোমরা, গিয়ে প্রথমে পিচ্ছি ভাবির হাতে ব্যান্ডেজ করে দিবি। আর হ্যাঁ, আজকে হামলার ব্যাপারে বাড়ির কেউ যেন জানতে না পারে। উষা মাথা কাত করে বলল, আচ্ছা, কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? উৎকর্ষ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমি আসছি, কিছু কাজ আছে। উষা আর জিনি ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। বেশিরভাগ গাড়ি ধরাশয়ী হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এখনও গুটি কতেক গার্ডের সাথে উৎসাহ ফাইট করছে। হঠাৎ গাজার ইশারায় একজন গার্ড ওর পেছন দিক দিয়ে ছুরি হাতে এগিয়ে যেতে লাগলো। উৎসাহের পিঠে ছুরি ঢোকাতেই যাবে এমন সময় একটা বলিষ্ঠ হাত ওই গার্ডটার হাত শক্ত করে চেপে ধরল। গার্ডটি বলিষ্ঠ হাতের মালিকের দিকে তাকাতেই দেখলো একজোড়া রক্তাভ চোখ ওর দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তা দেখে গার্ডটি ভয়ে ঢোক গেল। উৎকর্ষ গার্ডটার হাত মুচকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার ভাইকে মারবি? এত সাহস তোর? গার্ডটি নিজের হাত উৎকর্ষের থেকে সারানোর চেষ্টা করে আর্তনাদ করে বলল, ভুল হয়ে গেছে, আমার কোনো দোষ নেই, ওই গাজায় আমাকে মারতে বলেছিল। উৎকর্ষ ওর গালে এলোপাথারি চড় মারতে মারতে বলল, শালা ফুটকা, 2 টাকার ভাড়া করা গুন্ডা, তোর বুকের পাটা খুব, তাই না? আজ তোর অর্ধেক ওজন আমি কমিয়ে দেব, শালা ফুটকা। গার্ডটি মুখে কপট রাগের আভা এনে বলল, এ ভাই, অনেক হয়েছে, আর সহ্য করবো না। এত গালি আর চড় তো আমার মাও কোনোদিন আমাকে দেয়নি। ভোটকা বলে কি? আমি মানুষ না নাকি? উৎকর্ষ ভ্রুকুশকে গম্ভীর কণ্ঠে বলল, কি করবি? রাগি রাগি মুখে কান্নার ভাব এনে গার্ডটি বলল, আমি আমার মাকে বলে দিব, আর খুব জোরে কান্না শুরু করে দিব কিন্তু। উৎকর্ষ সর্বশেষ আরেকটা চড় ওর গালে বসিয়ে দিয়ে ওকে লাথি মেরে দূরে ফেলে দিল। তারপর উৎসাহের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ টিপে বলল, ভাই, দারুণ পিটানি পিটিয়েছিস এদের। এখন গাজাকে দেখিয়ে দে আমায়, ওকে একটু ইয়াবা বানিয়ে দিই। উৎসাহ সামান্য হেসে সামনের দিকে ইশারা করলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজা সবকিছু দেখছিল চোখ বড় বড় করে। এবার উৎসাহের ইশারা দেখে ও মনে মনে ভীত কণ্ঠে বলল, আমি আজ শেষ। উৎকর্ষ হাতের কবজি রগড়াতে রগড়াতে ওর দিকে এগিয়ে গিয়ে গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, শালা ইয়াবার বাচ্চা, তুই আমার পিচ্ছি ভাবি রুষাকে দালালের কাছে বিক্রি করবি? আমার ভাইকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিবি? গাজা অবাক হওয়ার ভান করে বলল, না, একদম না। কে বলেছে এসব সত্য কথা? আমি নিতান্তই ছোট্ট মানুষ, আমি কেন এসব ভয়ঙ্কর কাজ করতে যাব? উৎকর্ষ ওর অপর গালে আরেকটা চড় মেরে বলল, তোর নাম গাঁজা, তুই গাঁজার ব্যবসা না করে ড্রাগসের ব্যবসা কেন করিস? নিজের নামে বেইজ্জত করতে লজ্জা করে না? আমার নাম শুনে ছোট্ট আর বুড়ো সবার প্যান্ট ঢিলে হয়ে যায়, আর তুই কি না আমার নাম নিয়ে মজা করছিস? উৎকর্ষ আবার নিজের হাত তুলতেই গাজা দুহাত দিয়ে নিজের দুগাল ঢেকে ফেলল। তা দেখে উৎকর্ষ হাত নামিয়ে বলল, কেন, তুই কি সবার প্যান্ট টেনে ধরিস নাকি? গাজা গাল থেকে হাত সরিয়ে হতাশার স্বরে উৎসাহকে বলল, এ কাকে ডেকে এনেছিস এসিপি? হাত সরাতেই উৎকর্ষ টানা 4-5টা চড় মেরে বলল, তোর নিজেকে রক্ষা করার জন্য ভাড়া করা গুন্ডার দরকার হয়, আর আমার ভাইকে বাঁচানোর জন্য আমি একাই যথেষ্ট। গাজা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে চেয়ারে ধপ করে বসে গেল। থাপ্পড়ের চোটে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমি খেলবো না তোর সাথে, তুই কথায় কথায় চড় মারিস। তোর চেয়ে এই এসিপি ভালো। তুই থাপ্পড় মেরে মেরে আমার মুখের মানচিত্র বদলে দিয়েছিস। এখন মনে হচ্ছে নিজের বিয়ে করা বউ আমাকে চিনতে পারবে না। তখনই
আশেপাশের সব কিছু উড়িয়ে দিয়ে একটা হেলিকপ্টার আসতে লাগলো। তা দেখে গাজার মনে মুক্তির ক্ষীণ আশা জেগে উঠল, কিন্তু উৎসাহ পাইলটকে কী সব জানি বলে ফেরত পাঠিয়ে দিতেই ওর মুখ পুনরায় চুপসে গেল। হেলিকপ্টার চলে যেতেই রিফাতরা চলে আসলো। উৎসাহ ইশারা করতেই ওরা মাটিতে পড়ে থাকা সব গার্ডগুলোকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলল। উৎসাহ ধীর পায়ে উৎকর্ষ আর গাজার দিকে এগিয়ে গেল। গাজা এখনো গালে হাত দিয়ে করুণ মুখে চেয়ারে বসে আছে। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, ইয়াবার ছোট ভাই গাঁজা, দয়া করে আপনার রাজকীয় বাচ্চাটাকে চেয়ার থেকে তুলে উঠে পড়ুন, তাহলে আপনাকে অ্যারেস্ট করে গাড়িতে ওঠাতে আমার ভাইয়ের একটু সুবিধা হবে। উৎসাহ সামান্য হেসে গাজাকে বলল, চল তোকে শ্বশুরবাড়ি নিয়ে যাই, অনেক জামাই ওদের অপেক্ষা করছে। গাজা তড়াক করে চেয়ার থেকে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, তাই করে সিপি, তোর জামাই আদর খেতে রাজি, তবুও তোর এই রকচটা তারকাটা আতপাগল থাপ্পড় পিএইচডি করা ভাইয়ের কাছে আমাকে একা ছাড়িস না। কি বললি বদের হাড্ডি? গাজা হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে নিজে থেকে অন্যান্য গার্ডগুলোর সাথে গাড়িতে গিয়ে বসে পড়ল। এসব দেখে উৎসাহ জোরে হেসে উঠল। ভাইয়ের আহত হাসি মুখের দিকে তাকিয়ে উৎকর্ষ চিহ্নিত স্বরে বলল, ভাই তোকে খুব মেরেছে তাই না? হাসি থামিয়ে উৎসাহ নিজের থেকে কয়েক মাসের ছোট ভাইটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভুলে যাস না আমি এসএপি, এতটুকু মার সহ্য করার ক্ষমতা আমার আছে। যতই থাকুক না কেন, চল তোকে আমি হাসপাতালে নিয়ে যাব। কাজ আছে ভাই, আমাকে এখন থানা যেতে হবে। আমি ওসব শুনতে চাই না, রিফাতকে কাজ বুঝিয়ে দে, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। উৎকর্ষের কাছে হার মেনে উৎসাহ ওর সাথে হাসপাতালে গিয়ে ড্রেসিং করিয়ে নিল। তারপর যে যার কাজে চলে গেল। জিনির হাতে আঘাত দেখে উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন উত্তেজিত হয়ে পড়েছিলেন। শেষে উষা ওনাদের ভুজুং ভাজুং বুঝিয়ে শান্ত করেছে, বলেছে যে ক্রসিংয়ে একটা ধারালো ছুরিতে ভুল করে হাত লেগে কেটে গেছে। ওনারা জিনির হাতের রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে ড্রেসিং করে দিয়েছে। উৎসাহ আজ মোটামুটি 11টার মধ্যে বাড়ি পৌঁছেছে। হাতের ব্যথা থাকায় জিনি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ওর কপাল আর মুখে ব্যান্ডেজ দেখে উৎকর্ষ ব্যথিত সকলে আটকে উঠে বলল, এসব কিভাবে হয়েছে? উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, একজন আসামিকে ধরতে গিয়ে। সবাই শান্ত চোখে উৎসাহের দিকে তাকিয়ে থাকলো। এই চাকরিটা অনেক সম্মানের হলেও শুরুতে কেউই রাজি ছিল না, কিন্তু উৎসাহের জেদের কাছে হার মেনে শেষ মুহূর্তে সবাই রাজি হয়েছিল। ওমায়েদ ফারুকি ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দেখো উৎসাহ, তুমি সিআইডি হতে চেয়েছিলে, আমরা অনুমতি দিয়েছি, কিন্তু এখন নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমাদের যেন তোমার জন্য সন্তানহারা হতে না হয়, সেটা মাথায় রাখবে। উৎসাহ নিশ্চুপ হয়ে খেতে খেতে বাবার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কিছু সময় পর নীরবতা ভেঙে মিতা ইয়াসমিন বললেন, মেয়েটাও আজ হাত জখম করে আসলো আর তুমিও আহত হয়ে বাড়ি ফিরলে বাবা। উৎসাহ চকিতে ওনার দিকে তাকিয়ে চিহ্নিত স্বরে বলল, উষার হাত জখম হয়েছে। মিতা ইয়াসমিন কিছু বলার জন্য মুখ খুলতেই উৎকর্ষ ওনার কথা টেনে নিয়ে বলল, উষা না পিচ্ছি ভাবি। ওমায়েদ আর উসায়েদ ফারুকি একযোগে বলে উঠলেন, কিভাবে আঘাত পেল? উর্মিলা রহমান মৃদু স্বরে বললেন, কোচিংয়ে ভুলবশত ছুরির আঘাত পেয়েছে। মেয়ে দুটো যে কবে একটু সুবুদ্ধি হবে আল্লাহ মালুম। উৎসাহ চোখের ইশারায় উৎকর্ষকে প্রশ্ন করল, ওই গার্ডের কেউ করেছে? উৎকর্ষ চোখের পলক ফেলে হ্যাঁ বোঝালো। উৎসাহের গলা দিয়ে আর এক লোকমা খাবারও নামতে চাইল না, তাই ও হাত ধুয়ে উঠে পড়ল। মিতা ইয়াসমিন ব্যস্ত হয়ে বললেন, আরে সম্পূর্ণ খাবার খেয়ে যাও। উৎসাহ দোতলায় যেতে যেতে বলল, আমার পেট ভরে গেছে মা। উর্মিলা রহমান কিছু একটা ইশারা করতে মিতা ইয়াসমিন মুখে হাত চেপে মুচকি হাসলেন। যিনি আহত হাতটা একপাশে সাবধানে রেখে আটসাট হয়ে ঘুমিয়ে আছে। উৎসাহ দরজা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকে ব্যথাতুর মুখে কিছুক্ষণ জিনির হাত আর ওর চুপসে যাওয়া মুখটার দিকে তাকালো। তারপর ধীর পায়ে ওর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে ওর সাদা ব্যান্ডেজে আবৃত হাতটা আলতো করে ধরল। আস্তে করে ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়ে কষ্টার্জিত কণ্ঠে বলল, খুব ব্যথা পেয়েছিলে তাই না ভেবেছেন? আমার জন্য তোমার সামনে আবার ওই অন্ধকার দুনিয়া যাওয়ার সম্ভাবনা চলে এসেছিল। এর জন্য পারলে আমাকে মাফ করে দিও ভেবেছেন। তোমাকে আমি পৃথিবীর সর্বোচ্চ সুখের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কথা দিচ্ছি এটাই তোমার শেষ কষ্ট। এরপর আর কোনো কষ্ট দুঃখকে তোমার ধারে কাছে আসতে দেব না।
জিনির ব্যান্ডেজ করা ক্ষত জায়গাটায় উৎসাহ আলতো করে একটা চুমু খেলো, তারপর সন্তর্পণে হাতটা সাবধানে রেখে দিল। এমন সময় ওর ফোন বেজে উঠল। ডিসিপি স্যার ফোন দিয়েছেন। উৎসাহ রিসিভ করে সালাম দিল। নুরুল আমিন সালামের জবাব দিয়ে বললেন, কংগ্রাচুলেশন মাই বয়, আই হোপ খুব দ্রুত তুমি এই চক্রের মূল হোতাকে ধরে ফেলবে। উৎসাহ শান্ত গলায় বলল, দোয়া রাখবেন স্যার। অবশ্যই। ও হ্যাঁ, তোমার আন্টি কাল তোমাকে আর তোমার বউকে লাঞ্চের দাওয়াত দিয়েছে। আমিও এখনও তোমার বউকে দেখিনি, দেখার বড্ড ইচ্ছে আছে। উৎসাহ মুচকি হেসে বলল, ঠিক আছে স্যার, কাল ওকে নিয়ে আসছে। আরও কিছুক্ষণ কথা বলে উৎসাহ ফোন কেটে দিল। তারপর জিনির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ওর কপালে একটা গাঢ় চুম্বন করলো, তারপর ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেকক্ষণ থেকে জিনি এক হাতে মাথা আঁচড়ানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ওর ডান হাতটাই আহত হয়েছে, তাই কোনো কিছুই ঠিকমতো করতে পারছে না। উৎসাহ বাথরুম থেকে বিউরোর জন্য রেডি হয়ে বেরিয়ে আসলো। তারপর শান্ত চোখে জিনির কাণ্ড কারখানা দেখতে লাগলো। আবারও ব্যর্থ হওয়ায় জিনি বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করলো। উৎসাহ ধীর পায়ে ওর পেছনে গিয়ে হাত থেকে চিরুনিটা নিয়ে বলল, দাঁড়াও, আমি আশ্রয় দিচ্ছি। যিনি হঠাৎ ওর আগমনে চমকে উঠল, তবে কোনো আপত্তি করল না। উৎসাহ অত্যন্ত মনোযোগের সহিত ওর চুল আশ্রিয়ে দিতে লাগলো। যিনি আয়নায় উৎসাহের প্রতিবিম্বের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। উৎসাহ চুলের জট ভেঙে সুন্দর করে বেনুনি করে দিতে লাগলো। যিনি অস্ফুট স্বরে বলল, আপনি অসাধারণ মানুষ এসিপি সাহেব। উৎসাহ চকিতে ওর দিকে তাকিয়ে বলল, কিছু বললে? যিনি দ্রুত মাথা নেড়ে বলল, কিছু বলিনি। বেনুনি করা শেষে উৎসাহ মৃদু হেসে বলল, এই নাও, হয়ে গেছে। আমি না বেঁধে দিলে এতক্ষণ তো মনে হয় রাগে চুলগুলো ছিঁড়ে ফেলতেন। যিনি প্রতি উত্তরে লজ্জামাখা হাসি দিল। ডাইনিং টেবিলে বসে সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যিনি চিহ্নিত মুখে বসে মনে মনে বলল, আমি কিভাবে খাবো? উষা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জিনি, আজ আমি তোকে খাইয়ে দেই। উর্মিলা রহমান বললেন, হ্যাঁ, তুমি বরং খাইয়ে দাও, ওর তো ডান হাতে জখম হয়েছে। উৎসাহ শান্ত চোখে ওদের দুজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি থাকতে তুই কেন খাওয়াতে যাবি? এভাবে সাহায্য করবি আমায় উষা? তুই না কোর থেকে ভালোবাসার কথা বের করবি? ওর মনের কথা মনেই থেকে গেল। উষার আর কানে গেল না। ও তো হাসি মুখে জিনিকে খাইয়ে দিতে ব্যস্ত। উৎকর্ষ চুপচাপ খেতে খেতে উষার দিকে তাকাতে লাগলো, আর মনে মনে আক্ষেপ নিয়ে বলল, কবে যে পিচ্ছি ভাবির জায়গায় আমি থাকবো। খাওয়া দাওয়া শেষে জিনি আর উষা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। উৎসাহ সদর দরজার দিকে যেতে যেতে হঠাৎ থমকালো। পিছু ঘুরে জিনিকে উদ্দেশ্য করে বলল, দুপুরে রেডি হয়ে থাকো, আমার স্যার তোমাকে আর আমাকে লাঞ্চের দাওয়াত দিয়েছেন। যিনি মাথা কাত করে হ্যাঁ বোঝালো। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে উৎসাহ চলে গেল। দুপুরে যিনি গোসল শেষে একটা বোরখা আর হিজাব পরল। অবশ্য হিজাবটা উষা পরিয়ে দিয়েছে, যেহেতু ওর হাত অকেজো হয়ে আছে। যিনি উষাকে উদ্দেশ্য করে বলল, উষা বিরক্তিতে চকারান্ত শব্দ উচ্চারণ করে বলল, আমাকে খারাপ দেখা যাচ্ছে তাই না? যিনি অপ্রস্তুত হেসে বলল, এখনো পর্যন্ত 100 বার এক কথা জিজ্ঞেস করেছিস, কতবার বলবো যে তোকে সুন্দর লাগতেছে? উষা ওর কাছ ঘেঁষে বসে বলল, বুঝিস না কেন, আমি নার্ভাস খুব। ঠিক আছে, মাফ করে দিলাম। কিছুক্ষণ পর যিনি আবারও কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তখন উষা ওর মুখ চেপে ধরে বলল, খবরদার আবার ওই প্রশ্ন মুখে আনবি না, নয়তো আই সোয়ার তোর মুখ বরাবর আমি একটা ঘুষি মারবো, তাও আবার যেই ঘুষি না, একেবারে শক্তপোক্ত একটা ঘুষি। যিনি কাছুমাছু মুখ করে চুপ হয়ে গেল। তখনই দরজা ঠেলে উৎসাহ রুমে প্রবেশ করলো। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, এমন সময় জিনির দিকে চোখ পড়তেই ওর কথা আটকে গেল। মুগ্ধ নয়নে ধ্যান ধারণা হারিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। যিনি মাথা নিচু করে আসছে বিধায় উৎসাহের অমন হা হওয়া মুখ দেখতে পেল না। উষা ভাইয়ের অবস্থা দেখে গলা খাকারি দিয়ে উঠল। ফলশ্রুতিতে উৎসাহের ধ্যান ভাঙলো। আমতা আমতা করে বলল, রেডি হয়েছে জেনাত? যিনি কিছু বলার আগে উষা ওর কথা টেনে নিয়ে বলল, 1 ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছে, যাও তোমার বউকে নিয়ে যাও ভাইয়া। যিনি উষার দিকে চোখ গরম করে তাকালো। সেটা পাত্তা না দিয়ে উষা যিনিকে ঠেলে বসা থেকে উঠিয়ে বলল, যা তো। জিপ চালানোর পাশাপাশি উৎসাহ আর চোখে বারবার জিনির দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ পরপর জিপ একটা আলিশান বাংলোর
সামনে এসে থামলো। যিনি আশেপাশে মুগ্ধ নয়নে তাকাতে লাগলো, উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনার স্যার অনেক শৌখিন মানুষ মনে হচ্ছে। উৎসাহ শীতল গলায় বলল, ঠিক বলেছ, তার সাথে সাথে একজন অসাধারণ মানুষও বটে। পরিচয় হলেই বুঝতে পারবে। কলিং বেল বাজাতেই একজন অতিশয় সুন্দরী মধ্যবয়স্কা রমণী এসে দরজা খুলে দিলেন। উৎসাহর যিনি মিস্ত্রি হেসে ওনাকে সালাম দিলেন। নীলা সর্দার মুচকি হেসে জিনির গাল টেনে দিয়ে বললেন, বাবা, তোমার বউ তো অনেক সুন্দরী। তোমার মতন সুদর্শন যুবকের পাশে এমন একটা পুতুলকেই মানায়। উৎসাহ জবাবে মুচকি হাসলো আর যিনি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নীলা সর্দার ওদের ভেতরের দিকে নিয়ে গেলেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে নুরুল আমিন বলতে লাগলেন, এসে গেছো মাই ভয়। তোমার আন্টি তো আমাকে অলমোস্ট পাগল বানিয়ে ফেলছিল। এখনও আসছে না কেন প্রশ্ন করতে করতে। এখন পর্যন্ত কতবার যে রাস্তায় উকি দিয়েছে তার ইয়াত্তা নেই। উৎসাহ সামান্য হেসে বলল, বিউরোতে কিছু কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। সব কিছু ঠিকঠাক আছে তো উৎসাহ? কাল তোমার সাথে তোমার পরিবারের উপরে হামলা হয়েছিল। আল্লাহ সহায় ছিলেন বলে কাল বেঁচে গিয়েছ, কিন্তু পরবর্তীতে এমন ভুল যেন না হয় মাই ভয়। জি স্যার, মাথায় রাখবো। যিনি চিহ্নিত মুখে উৎসাহের দিকে তাকিয়ে মনে মনে বলল, এসিপি সাহেব, নিজেকে সবসময় রক্ষা করবেন প্লিজ। নীলা সর্দার বিরক্ত মুখে স্বামীর দিকে তাকিয়ে বললেন, সব সময় শুধু গুন্ডা আসামি মাস্তান করতে থাকেন। ছেলেটা বউ নিয়ে এসেছে, কি একটু ভালো কথা বলবেন? তা না, সবসময় শুধু ওসব। নুরুল আমিন জোরে হেসে উঠে বললেন, আচ্ছা আর বলবো না। তারপর জিনির কাছাকাছি গিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, এই যে বিউটিফুল গার্ল, আমার ছেলে তোমাকে কষ্ট দেয় না তো? হ্যাঁ, একবার শুধু বলো, আমি ওর কান মোলা দেব। জিনি মুচকে হেসে বলল, জি না আঙ্কেল। নীলা সর্দার ওদের ডাইনিং টেবিলে নিয়ে গেলেন। যিনি হাতের ব্যথা অগ্রাহ্য করে এক লোকমা খাবার খাওয়ার জন্য হাত মুঠো করতেই যন্ত্রণায় চোখ মুখ হেঁচে ফেলল। আর চোখে সেটা লক্ষ্য করে উৎসাহ শীতল গলায় বলল, হাতের মতের বিরুদ্ধে কি খাওয়ার চেষ্টা করো না। বলেই ও জিনির প্লেটটা নিয়ে ওর মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরল। যিনি মন্ত্রমুগ্ধের ন্যায় ওর দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ ওকে তাড়া দিয়ে বলল, কি হলো, খাও। যিনি বিমোহিত হয়ে মুখে খাবার পুড়ে নিল। এভাবে কয়েক লোকমা খাইয়ে দেওয়ার পর নীলা সর্দার হাসি আটকে গম্ভীর গলায় বললেন, শুধু বউকে খাইয়ে দিলে হবে, নিজেও খাও ওর প্লেট থেকে, তাহলে দুজনের মধ্যে ভালোবাসা আরও মজবুত হবে। নীলা সর্দারের কথাটা কর্ণগোচর হতেই জেনি আর উৎসাহ দারুণ লজ্জা পেয়ে গেল। লজ্জা কাটিয়ে উৎসাহকে খাওয়ানোর পাশাপাশি এবার নিজেও খেতে লাগলো। সেই দৃশ্যের দিকে নীলা আর নুরুল আমিন অপলকভাবে তাকিয়ে থাকলেন, মুখে একফালি হাসি নিয়ে। ওদের দেখে ওনাদের নতুন নতুন বিবাহিত জীবনের দিনগুলোর কথা মনে পড়ে গেল। একে অপরের দিকে তাকিয়ে ওনারা তৃপ্তির হাসি হাসলেন। জেনিকে বাসায় পৌঁছে দিয়ে উৎসাহ বিউরোর উদ্দেশ্যে চলে গেল। আজ গাজাকে রিমান্ডে নিবেও। বিউরোতে ঢুকে ও নীরবকে বলল, ওদিকে সবকিছু প্রস্তুত তো? জি স্যার, রিফাত স্যার জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু গাজা এখনো মুখও খোলেনি। উৎসাহ কোনো উত্তর না দিয়ে ত্রস্ত পায়ে নির্দিষ্ট কক্ষটার দিকে চলে গেল। ওকে দেখতেই রিফাত নিরাশ কণ্ঠে বলল, অনেক মেরেছে কিন্তু মুখ খোলেনি। উৎসাহ শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, খুলবে, অবশ্যই খুলবে, মুখ খুলতেও বাধ্য। বলেই উৎসাহ চেয়ারে বেঁধে রাখা আহত গাজার কাছে গিয়ে শান্ত গলায় বলল, বল তোর বসকে। গাজা দুর্বল কণ্ঠে তেজ নিয়ে বলল, বলবো না, যা করার কর এসিপি। উৎসাহ ওর বাম গালে খুব জোরে একটা থাপ্পড় মারল। চরের তালে গাজা চেয়ার সহ উল্টে গেল। উৎসাহ গিয়ে ওর মুখ চেপে ধরে বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছে, বল তোর বসকে। বলবো না। উৎসাহ ওর মুখ ছেড়ে দিয়ে একটা চাপাতি নিয়ে এসে দাঁতে দাঁত চেপে রিফাতকে উদ্দেশ্য করে বলল, ওকে টেনে তোলো রিফাত, তারপরে চাপাতি দিয়ে একটা একটা করে ওর সবগুলো আঙুল দেহ থেকে আলাদা করে দাও। কথাটা কানে যেতেই গাজা শিউরে উঠল। রিফাতকে এগিয়ে আসতে দেখে ও কম্পিত গলায় বলল, না না, এমন করিস না। তোর ঘাড়ে কি তোর ভাইয়ের ভোট চাপলো নাকি রেসিপি? তুই কবে থেকে এত নির্দয় হলি? উৎসাহ ধমকে উঠে বলল, শাট আপ। রিফাত চাপাতি দিয়ে ওর একটা হাত চাপ দিতেই গাজা আর্তনাদ করে বলল, বলছি বলছি। উৎসাহ ইশারা করতেই রিফাত থেমে গেল। গাজা কাঁদো কাঁদো স্বরে বলল,
আমরা বসকে কোনোদিন সচক্ষে দেখিনি, শুধু ফোনে কথা হতো আমাদের। আমি কেন, কেউই ওনার আসল পরিচয় জানে না। ওনাকে সবাই ঘোস্ট মাস্টার নামে চেনে, এর চেয়ে বেশি আমি কিছু জানি না। উৎসাহ রাগত স্বরে ওর মুখ চেপে ধরে বলল, মিথ্যা বলছিস তুই, বল আর কি কি জানিস? গাজা অনুনয় করে বলল, তুই বিশ্বাস বা না করলেও এটাই সত্যি এসিপি। আমি ওনার সাথে শুধু ফোনেই কথা বলেছি, সামনাসামনি কোনোদিন দেখিনি। কোথায় থাকেন, কি নাম, কিছুই জানি না আমি। উৎসাহ ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়ে টেবিলে নিজের দুহাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, তোকে তো আমি খুঁজে বের করবোই ঘোস্ট মাস্টার। পৃথিবীর যে কোনোই লুকিয়ে থাক না কেন, আমার হাতে তোকে ধরা পড়তেই হবে। তার আগে আমাদের ডিপার্টমেন্টে লুকিয়ে থাকা তোর অনুচরকে খুঁজে বের করতে হবে, যে বারবার আমার পরিকল্পনা তোর কাছে পৌঁছে দিচ্ছে। জিনির হাতের ক্ষত মোটামুটি সেরে গেছে, এখন কোনো কাজ করতে আর কোনো অসুবিধা হয় না। আজ সবাই অনেক পরিশ্রম করেছে, যেমন উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন নানান পদে রান্নাবান্না করেছেন। জিনি আর উষা পুরো বাড়ি সুন্দর করে সাজাচ্ছে। এত এত আয়োজনের মধ্যমণি হচ্ছে এ বাড়ির ছোট মেয়ে উদিতা ফারুকি। উনি ওনার স্বামীর সাথে লন্ডনে থাকেন, তাই উৎসাহের বিয়ের কথা শোনার পরেও আসতে পারেননি। তবে ফোনে ইতিমধ্যে জিনির সাথে পরিচয় হয়েছে ওনার। অবশেষে আজ ওনারা সবাই উৎসাহের নতুন বউকে দেখতে আসবে বিকেলের মধ্যেই, তাই এত আয়োজন। উর্মিলা রহমান কিচেন থেকে এসে জিনিকে বললেন, মা তুমি আজ শাড়ি পরবে কেমন? জিনি অবাক হয়ে বলল, শাড়ি? কিন্তু মা, আমি তো কোনোদিন শাড়ি পরিনি আর পরতেও জানি না। সমস্যা নেই, আজ পরিয়ে দেব। আর আগে পরনি জন্য কি এখন পরা যাবে না?